কেন বে তার ছাড়া হিউম্যান? আমার আম্মুর বুকে আমি যাব, তাতে তোর বাপের কি? তুই কি আমার বাপ লাগিস যে আমায় এভাবে ধমকাচ্ছিস? নিজে যেতে পারবি না আর আমি যাচ্ছি বলে জ্বলে যাচ্ছে, তাই না? বোবা প্রাণীদের চিত্তে খই ফুটলেও জিভের ডগা শান্ত থাকাটাই যেন প্রকৃতির নিয়ম। ছোট্ট কিউটি তাকিয়ে আছে পিটপিট চোখে, দৃষ্টে তার এক আকাশসম স্নিগ্ধতা। বিরক্তিতায় ছেয়ে গিয়েছে শুভ্ররঙা পশমি মুখশ্রী। আদুরে ছানা মোস্টাচ্ছে। রুডমানবের রুক্ষ হাতের মুঠোয় গা নাচাচ্ছে ভীষণ। ক্ষুদ্র ক্ষুদ্র দাঁতগুলো একে অপরের সনে পিষ্ট করে কুটকুট শব্দ তুলছে বেচারা। তা দেখে মায়া হলো না মুগ্ধর। যুবক আগের ন্যায় অগ্নিদৃষ্টে তাকিয়ে আছে কিউটির পানে। তীক্ষ্ণ চোয়ালখানা তার ফুটে উঠেছে বেশ। ফর্সা ললাটপটে দৃশ্যমান গোটাকত ক্ষোভের ভাঁজ। মুগ্ধ অনবরত হিসহিসিয়ে যাচ্ছে। সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে চাপা ক্ষোভে দাঁত কিরমির করে আওড়ালো, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মাই প্রপার্টি। ওকে, ওকে ছোঁয়ার অধিকার কেবল আমার। আর আমি আমার অধিকারের উপর অন্য কারো হস্তক্ষেপ মোটেও সহ্য করি না। কিউটির চোখ দুটোতে বোধগম্যহীনতার ছাপ স্পষ্ট। অবধ দৃষ্টি আটকে আছে সম্মুখে সুদর্শন যুবকের পানে। লোকটার এত রাগ হবার কারণটা কি? তাই হয়তো ভাবতে ভাবতে দিশেহারা বেচারা। এদিকে মুগ্ধর দাঁত কপাটির কটমটধ্বনি পূর্বের তুলনায় কমেছে খানিক। শূন্যে তুলে রাখা শক্তপোক্ত হাতখানা পরক্ষণেই নামিয়ে আনল রুডমানব। মুখাব্বয়ে একরাশ বিরক্তি ফুটিয়ে তখনই পশমী কিউটিকে ছুঁড়ে মারল মখমলি বিছানার কোলে। এহেন হুটহাট কাণ্ডে নিজ ক্ষুদ্র দেহটা খানিক নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ উঠে বসে কিউটি। ভাগ্যিস বিছানাটা নরম ছিল, নয়তো বেচারা বোধহয় এক্ষুনি পটল তুলত। ওইটুকুন কিউটি বড় সাহসী। সহসা মাথা তুলে তাকায় সম্মুখে। দুই পায়ে ভর দিয়ে শরীর শটান করে দাঁড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখো, পারছে না ওই চোখ দিয়েই গিলে খেতে কিউটিকে। ক্রমশ ফর্সা মুখশ্রীটা লাল হচ্ছে মুগ্ধর। গৌরবর্ণা কপালের চামড়ায় উপস্থিত দগদগে ক্ষতে বোধহয় আবারও নতুন করে আঁচড় লেগেছে। ললাটে ছেয়ে থাকা সিক্ত চুলগুলো পুনরায় সিক্ত হচ্ছে তাজা লহুর উপস্থিতিতে। ডান হাতেরও যে বেহাল দশা। রুক্ষ হাতের তালু বরাবর গভীর ক্ষত। সেই ক্ষত নিয়েই নাকি শ্যাডো মনস্টার মেরে এসেছে 7 জন অস্ত্রধারীকে। সুদর্শনের মুখাব্বয়ে ব্যথাতুর ছাপ অনুপস্থিত। যেন কপালের এবং হাতের অমন দগদগে ক্ষতগুলো মোটেও কাবু করতে পারছে না তাকে। সে বড় বেখেয়ালি নিজের প্রতি। বেখেয়ালে ভুলে বসেছে নিজের সকল কাজ। মুখাব্বয়ে ফুটিয়েছে এক ভিত্তিহীন প্রতিহিংসার আগুন, যে আগুনের শীর্ষে আপাতত ছোট্ট পশমীর স্থান। যুবক চিরবির করছে। দুই হাতে নিজ উন্মুক্ত কোমরের দুই পাশে আঁকড়ে এগোয় সম্মুখে। নীরবে বিছানার কাছে এগিয়ে এসে মেরুদণ্ড বাঁকিয়ে ফের কিউটির দিকে ঝুঁকে দাঁড়ায় রুডমানব। আগের ন্যায় কপাল গুছিয়ে ব্যতিব্যস্ত চাপা কণ্ঠে চিরবিরিয়ে বলে, ডু ইউ থিঙ্ক ইউ আর মোর হ্যান্ডসাম দ্যান মি? নো এ বাস্টার্ড, আই অ্যাম মাচ হটার অ্যান্ড সেক্সিয়ার দ্যান ইউ। তুই দেখতে যতই কিউট হোস না কেন, আমার বান্দির মেয়ে দিন শেষে ভয় পেলে সবার আগে আমার বুকেই ছুটে আসে। তাই বুঝতে পারছিস তোর আর আমার পার্থক্যটা? মাথার সবগুলো স্নায়ুর চাপে পাগল হয়েছে দ্য গ্রেট রুস্তি কিং ওরফে মাফিয়ার শ্যাডো মনস্টার। নয়তো সামান্য একটা খরগোশের সঙ্গে প্রতিহিংসা দেখিয়ে এমনটা থোড়াই বলতো। উন্মাদ যুবক কেমন বাঁকা হাসছে দেখো। ছোট্ট কিউটির পানে কুদৃষ্টি লেপ্টে পা ঘোরালো উল্টো পথে। কিউটি ছানাও কেমন একদৃষ্টে তাকিয়ে আছে। এ যেন এক অঘোষিত নীরব যুদ্ধ দুজনার মধ্যে।
যে যুদ্ধের পুরস্কার হিসেবে নাম লিখিয়েছে স্বয়ং মাহি। উদমগাং, ফর্সা পেটানো দেহখানায় ঘামের তীব্র উপস্থিতি স্পষ্ট। সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকা মোটা মোটা দুটো কালো রঙা স্টাপের সনে নিজের শক্তপোক্ত হাত দুটো আটকে শরীর শূন্যে ঝোলাচ্ছে মুগ্ধ। একবার উঠছে উপরে তো আবার পরক্ষণেই নেমে আসছে নিচে। কঠোর শারীরিক কষ্টতে দৈহিক সৌন্দর্য বাড়ছে জনাবের। ফর্সা উদম দেহখানা শুষে নিচ্ছে জাগতিক সকল সৌন্দর্য। শক্ত দুই হাতের ফুলে ফেপে থাকা মাসেলগুলো ফুলছে ভীষণ। প্রতিটা দোদুল্যমান আন্দোলনে পিঠে শক্ত মাংসলপেশিতে টান পড়তেই সেথায় আকার ধরেছে প্রজাপতির। মেদহীন পেটানো উদরের 6টা হাড় সুস্পষ্ট। যুবক তখন নিজ কার্যে বেজায় নিমগ্ন। ঠিক তখনই ঘরের দরজায় কর্কশ শব্দে অ্যালার্ম বেজে উঠল। একবার, দুইবার, পরপর 3বার। এহেন কাণ্ডে সহসা ঘাড় বাঁকায় মুগ্ধ। ঝুলন্ত স্ট্যাপে হাত ঝুলিয়ে রেখে কপাল গোটায় বিরক্তিতায়। কাজের মাঝে ব্যাঘাত ঘটানো মোটেও পছন্দ নয় মাফিয়া মনস্টারের। তাও সেই কাজ যদি হয় তার শারীরিক কসরত, তাহলে তো কথাই নেই। যুবক আবার নিজের হ্যান্ডসাম বডি নিয়ে বড্ড সিরিয়াস কিনা মুগ্ধ তখনও ঝুলছে শূন্যে। সেকেন্ড দুয়েক পেরোনোর পর অ্যালার্মের পুনরাবৃত্তি না হওয়ায় সে কেমন কপাল কুঁচকে চোয়ালের পেশি টান টান করে ফের শরীর উঠালো উপরের দিকে। এরই মধ্যে অ্যালার্ম বাজল দুর্বার গতিতে। থামাথামির নাম নেই। যুবক চোয়াল ফোটালো এই পর্যায়ে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে তখনই নেমে এলো নিচে। ফর্সা মুখখানায় এক পশলা রাগান্বিত ছাপ ফুটিয়ে সে কেমন গটগট পায়ে এগিয়ে গেল সম্পূর্ণ কাচের তৈরি নন ট্রান্সপারেন্ট স্লাইডিং দরজার দিকে। অতঃপর এগিয়ে এসে দরজার গোলাকার নবে হাত ঠেকিয়ে একটানে দরজাটা খুলতে খুলতে তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে বলে ওঠে, হুদা ফাক। বাকিটা যুবকের শুকনো জিভের ডগা আটকে গিয়েছে হুট করে। কণ্ঠে নেমেছে একরাশ হতবাকতা। বাদামি চোখ দুটো বিস্ময়ে ছুঁয়েছে কপাল। ললাটে স্পর্শী এলোমেলো শাইনি বাদামি চুলগুলো ঢেকে দিচ্ছে যুবকের বিস্ময়াবিষ্ট দৃষ্টি। চোয়ালটা কেমন আনমনেই খানিকটা নেমে এসেছে তার। তামাকে পোড়া শুকনো বাদামি ঠোঁট দুটো নড়ল বোধহয় খানিক। মুখ গহ্বর দিয়ে অস্ফুটে বেরুল, তুই? দরজার নিকট দাঁড়িয়ে আছে সপ্তদশী। গায়ে একখানা ল্যাভেন্ডার কালার স্কিনি সিল্ক কাপড়ের ড্রেস। স্লিভলেস হওয়ায় সপ্তদশীর মাখনের ন্যায় ফর্সা মসৃণ হাত দুটো সুস্পষ্ট। বিদেশি ঢঙের আটসাট পোশাকের আড়ালে লুকিয়ে থাকা নারিকায়া যেন অনায়াসেই ধরা দিচ্ছে যুবকের বিস্ময়াবিষ্ট দৃষ্টে। গলার কাজটা উন্মুক্ত সপ্তদশীর। মসৃণ সুঢল বক্ষদেশের আভাস মিলছে সহজেই। তার মেদহীন ক্ষীণকায় কোমরের গঠন যেন বাঁকানো ধনুক। যুবকের বাদামি চোখ দুটো বুঝি ধাঁধিয়ে গেল সপ্তদশীর আঙ্গিক সৌন্দর্যে। ঘরময় -ডিগ্রি তাপমাত্রা চললেও তার কণ্ঠায় নামল বিশালাকারের খরা। শুকনো অধৈর্যরা সিক্ত জিভ ঠেলে খানিক ভিজিয়ে নিচ্ছে মুগ্ধ। তবে কাণ্ড দেখো, আজ বোধহয় গরমটা বেশ বেড়ে গিয়েছে তার। যুবক ব্যর্থ চেষ্টায় নিজ অসভ্য চোখ দুটোকে এক প্রকার টেনে হিঁচড়ে সরিয়ে আনতে চাইছে মেয়েটার উপর থেকে। কিন্তু বালাইসার, অসভ্য অবাধ্য চোখ দুটো যে আজ লাগামহীন। নিগুড় দৃষ্টে অবলোকন করে যাচ্ছে সপ্তদশীর বাঁকানো কায়া। যুবক স্পষ্ট টের পাচ্ছে তার হৃদয় কাঁপছে। সে কি আর যেন তেন কাঁপা? মুগ্ধ বড় বিরক্ত হলো নিজের অবস্থাতে। কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ ফেলে তখনই বাহাতে খামচে ধরল নিজের হৃৎপিণ্ডের অংশ। দাঁতে দাঁত চেপে কটমট ধ্বনিতে হিসহিসিয়ে বলল, এই শালা, থাম। ম্যারাথনে দৌড়াবি নাকি? কর্ণহীন হৃৎপিণ্ড আদৌ কথাটা শুনল কিনা কে জানে।
তবে সম্মুখে থাকা মায়াবিনী কেমন আবেদনময়ী আঙ্গিকে হেসে উঠল তা শুনে। তার হাসির শব্দে কেঁপে ওঠে রুদ্মানবের বুক। থমকে যায় কুদৃষ্টি। নিঃশ্বাসের গতি কয়টা মিস হলো তা আপাতত তার ধারণার বাইরে। সে কেবল মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। সপ্তদশী হাসছে, সেই সঙ্গে হাসছে তার মায়াবী চোখ দুটো। আছে চোখে চশমা পড়েনি, ফলে ঘন পাপড়ি মিশ্রিত হরিণী চোখ দুটো বড্ড টানছে নির্দয় মাফিয়া বসকে। যুবকের বিমুগ্ধ নয়ন মাহির উপর স্থির থাকতেই আচমকা হাসি থামায় মাহি। মুখাব্যয়ে এক নিরবিচ্ছিন্ন আবেশী ভঙ্গিমা ঢেলে নিজ উদ্যোগে মধ্যাকার দূরত্ব ঘুচিয়ে এগিয়ে এলো এক কদম। যুবকের মোহাচ্ছন্নতায় মুদে থাকা চোখ দুটোতে আবেশী দৃষ্টে ডুব দিয়ে হুট করেই নিজের শীতল ডান হাতখানা উঠিয়ে এনে রাখল মুগ্ধর বুকের বাঁ পাশে। তখনই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত বিদ্যুৎ ঝলকানি অনুভূত হলো নির্দয় মাফিয়া বসের। হৃদয়টা বুঝি এক্ষুনি ছুটে আসতে চাইছে বাইরে। নিঃশ্বাসের গতি তার বেড়ে গিয়েছে বহুগুণ। চোখ দুটো আটকে গিয়েছে সম্মুখে। মাহি হাসল। ঠোঁট কামড়ে সে কি নিপুণ কৌশলে আবেদনময়ী কায়দায় হাসল সপ্তদশী। মাফিয়া মনস্টার দুর্বল হলো তা দেখে। গলার কাছে কঠিন বাক্যগুলো ভিড় জমিয়েছে। অনুমতির অভাবে ভিড় ঠেলে বেরুচ্ছে না তারা। ফলে যুবকের কণ্ঠ হয়েছে বাকরুদ্ধ। এদিকে সপ্তদশী মুচকি হেসে অত্যন্ত ঠান্ডা গলায় আওড়াল, মাফিয়া বিস্ট, শেষমেশ একই হলো আপনার। আপনার বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আমার নামে দৌড়াচ্ছে কেন? তবে কি আমি ধরে নেব আপনি আমায় ভালোবেসে ফেলেছেন, দুর্বল হচ্ছেন আমার প্রতি? সহসাই ঘোর ভাঙল যুবকের। কপালের চামড়ায় দেখা মিলল গোটাকত ক্ষোভের ভাঁজ। সে তখনই এক ঝটকায় নিজের বুক হতে নামিয়ে দিল মাহির নরম তুলতুলে হাতখানা। পায়ের গতি পেছনে ঠেলে বাজখাই কণ্ঠে আওড়াল, ওসব ভালোবাসা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর জাস্ট ননসেন্স। দ্য গ্রেট রুশদি কিংয়ের কোনো দুর্বলতা নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নাও ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে, সোজা ঘর থেকে বের হ। সপ্তদশী মানতে নারাজ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধ শক্তপোক্ত দেহের পেছনে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ায় রুদ্মানব। সহসা ভ্রুকুচকে শক্ত করল চোয়াল। কোমরের পিঠে দুই হাত চেপে গমগমে গলায় গর্জে বলল, কথা কানে যায়নি তোর বান্দির মেয়ে, ঘর থেকে বের হ বলছি। শুনল মাহি। ঘাড়ের নরম মাংসল জায়গাটুকু কুঁচকে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। যুবকের কুদৃষ্টে ফের আচ্ছন্ন নয়নে তাকিয়ে থেকে হাসল একটুখানি। এদিকে তার এহেন কাণ্ডে ফের স্থির হলো রুদ্মানব। এক মুহূর্তের জন্য নিজের সকল রূঢ়তা একপাশে ঠেলে দিয়ে মেয়েটার পানে তাকালো নির্লিপ্ত দৃষ্টিতে। হুট করেই আনমনে বিড়বিড়িয়ে আওড়াল, এভাবে তাকাস না বান্দির মেয়ে, আমার সহ্য হচ্ছে না। সপ্তদশী কি বুঝল কে জানে। কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই দুই হাতে শক্ত আক্রমণ বসালো যুবকের বুক বরাবর। আর অমনি হুটহাট আক্রমণের শিকার মাফিয়া মনস্টার। নিজের শক্তপোক্ত দেহের তাল সামলাতে না পেরে সহসা গিয়ে পড়ল ডিবানের কোলে। অত বড় একটা পাহাড় সম মানুষ ডিবানের কোলে হঠাৎ গায়ে এলিয়ে দিতেই ডিবানটা কেমন ঘেঁষে সরে গেল বেশ কিছুটা দূরে। মুগ্ধ হতবাক। বলিষ্ঠ দেহখানা তার ছড়িয়ে আছে ডিবানে। হাত দুটোর অবস্থান ডিবানের গায়ে। সে কেমন বিস্ময়াবহ চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহি হাসছে মিটমিটিয়ে। তার আজ কী হলো কে জানে। সে তখনই ছুটে এসে কোনরূপ বলা কওয়া ছাড়াই এক লাফে উঠে বসল মাফিয়া বিস্টের কোলে। সহসা হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে নড়ে চড়ে উঠে বসতে গেলেই টান পড়ল অন্য কোথাও।
যুবক অস্থির হলো পরক্ষণে। অস্থিরতায় দাঁতের রুষ্ট চাপে ঠোঁটের পাতলা চামড়া আঁকড়ে ধরে ফোঁসফোঁস করে কিছুক্ষণ। কিন্তু দৈহিক অবস্থা যেন ধীরে ধীরে লাগামহীন হচ্ছে তার। যুবক তৎক্ষণাৎ মুখাবয়ে কপট রাগ টানল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং বান্দির মেয়ে? নাচতে নাচতে আমার কোলে উঠলি কেন? এটা তোর বসার জায়গা পেয়েছিস? এক্ষুনি কোল থেকে নাম বলছি, নির্লজ্জ মেয়ে ছেলে। সপ্তদশীর মোহ আবিষ্ট চোখ দুটো অবাধ্য। ঠোঁটের কোণে ঝুলছে মিষ্টি হাসির রেশ। সে মোটেও কানে তুলল না যুবকের রুট কণ্ঠ। উল্টো মুচকি হেসে মাথা রাখল যুবকের প্রশস্ত বুকে। এহেন কাণ্ডে হাঁসফাঁস বাড়ল নির্দয় মানবের। পাহাড়সম দেহটা তার নড়ছে ভীষণ, হাত দুটো মুষ্টিবদ্ধ। দাঁতের সনে দাঁত পিষে চোখ বুজেছে মুগ্ধ। বুকের মধ্যে আপাতত ঝড় বইছে তার। অপ্রিয় অপছন্দনীয় আবেদন ছড়িয়ে গিয়েছে শরীরের প্রতিটা রন্ধ্রে। বলিষ্ঠ দেহের কামনা বড় বিরক্ত করছে তাকে। মনের মধ্যিখানে কুগাইছে কেউ, উত্থাপন করছে নানান উদ্ভট প্রস্তাব। তবে কোনো প্রস্তাবেই রাজি নয় মাফিয়া মনস্টার। তার বিচক্ষণ মস্তিষ্ক এখনও সজাগ হয়ে জানান দিচ্ছে, শি ইজ টু ইয়াং। ও ব্যথা পাবে, ওর কষ্ট হবে। আই ক্যান ডু দিস উইথ হার, আই কান্ট। কণ্ঠা শুকিয়ে কাঠমুগ্ধর। অবচেতন মনের দ্বারা উত্থাপিত দুষ্কর্ম প্রস্তাব মানতে নারাজছে। তাই তো কষ্ট বাড়ছে তার। শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বইছে ঝড়। নিঃশ্বাসের গতি জোরালো থেকে তীব্রতর হচ্ছে। উদম পেটানো বক্ষের ওঠানামার গতি ক্রমশ বাড়তি যুবকের বুক থেকে মাথা তোলে মাহি। ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? যুবক চোখ কুঁচকায় তৎক্ষণাৎ। দাঁতের রুক্ষ চাপায় পিষ্ট করে নেয় নিম্নাংশের বাদামি ঠোঁটখানা। এই মেয়েকে আর দেখবে না সে। দেখলেই ঘটে যাবে বিপদ। এদিকে মুগ্ধরমণ উদ্ভট কর্মে বিচলিত সপ্তদশী। নিজ ক্ষুদ্র বদনখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ দুই হাতে নরম তুলতুলে আজলায় চেপে ধরল মুগ্ধ রুক্ষ গাল। তার এরূপ শরীর দোলানোতে তখনই ঠোঁটের চামড়ায় দাঁতের পিষ্টে ক্ষত হল রুট মানবের। অস্ফুটে গোঙালো সে, ও ফাক। সপ্তদশী আরেক ধাপ বিচলিত হল। নিজ উদ্যোগে খানিকটা এগোতেই যুবকের সর্বাঙ্গ জুড়ে ঝংকার তুলল কেমন। সে কণ্ঠ উঁচিয়ে দাঁত কিরমির করে বলল, নাম, নাম এক্ষুনি। আমার কোল থেকে নাম বান্তির মেয়ে, নয়তো ফায়ার হয়ে যাবে কিন্তু। অবোধ সপ্তদশী বোঝেনি রুডমানবের বাক্য। সে কেমন অবোধের ন্যায় তাকিয়ে রইল। কণ্ঠে একরাশ মায়া ঢেলে আওড়াল, আমার ভয় করছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। সহসা চেঁচিয়ে ওঠে মুগ্ধ, গর্জে বলল, নো, 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 বান্দির মেয়ে, ডোন্ট ডু দিস। কে শোনে কার কথা? অবাধ্য সপ্তদশী আচমকাই দুই হাতে জড়িয়ে ধরল মুগ্ধর গলা। মুচকি হেসে মাথা রাখল যুবকের প্রশস্ত কাঁধে। তার এহেন অবাধ্য কাণ্ডে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল যুবকের। সর্বাঙ্গের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়ল তীব্র স্নায়ুবেগ স্রোত। হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বেড়ে গেল বহুগুণ। নিঃশ্বাস ছুল গভীরতা। পাহাড়সম বলিষ্ঠ দেহখানার কেন্দ্রীয় অংশের পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে কুঁচকে গেল কয়েক গুণ। মস্তিষ্কের হাইপোথ্যালামাস সংকেত পেয়েছে বহুক্ষণ আগে। সে নিজ কর্মে ব্যস্ত। যুবকের চোয়াল শক্ত হল, চোখ দুটোয় নামল দৃঢ়তা। শরীরের অনিয়ন্ত্রিত কম্পনে কেঁপে উঠল স্বয়ং নির্জীব ডিভান। অতপর কয়েক মুহূর্তের স্থায়ী তীব্র স্নায়বিক প্রতিক্রিয়ার পর অবশেষে ধীরে ধীরে শিথিল হল মাফিয়া বিস্টের কম্পিত দেহ।
মস্তিষ্ক ভর্তি অনিয়ন্ত্রিত উত্তেজনার ঝড় থেমে সেথা এবার ভর করল একরাশ নীরব প্রশান্তি। অবসাদমুক্ত হলো তার অবচেতন মন। নিঃশ্বাসের গতি খানিকটা শিথিল হয়ে জানান দিল, যুবক এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। মুগ্ধ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চোখ দুটো নিভু নিভু তার। ঝাপসা দৃষ্টি সম্মুখে বুলাতেই আচমকা বিস্ফোরিত আকারে খুলে গেল যুবকের ক্লান্তিতে মুদে থাকা বাদামি নেত্র। সে তখনই উঠে বসল শোয়া ছেড়ে। হন্য দুই চোখ এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত মুখ। তবে কাণ্ড দেখো, মাহিত দূর, তার টিকিটা পর্যন্ত আশেপাশে কোথাও নেই। মুগ্ধ ভারী অবাক হলো। কপালের চামড়া গুটিয়ে গমগমে গলায় ডাকল, চাশমিশ, চাশমিশ, হোয়ার আর ইউ? শূন্য কামরার নীরব দেয়ালে এহেন বাক্য আঘাতপ্রাপ্ত হয়ে তা ফের কানে এসে ঠেকল মুগ্ধর কানের পর্দায়। মুগ্ধ বুঝল চাশমিশ কোথাও নেই। রুডমানব তৎক্ষণাৎ নড়ে চড়ে বসল। তবে বসতে গিয়েই বাঁধল আরেক বিপত্তি। মখমলি তুলতুলে বিছানাটা অমন ভেজা ভেজা কেন? মনের কোণে একরাশ স্নিগ্ধতা লেপ্টে সহসা এক ঝটকায় গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরায় রুডমানব। তবে পরক্ষণেই বিছানার বেহাল দশা দেখে কপালে ক্ষোভের ভাঁজ ফুটল সুদর্শনের। চোয়াল হয়ে গেল কটমট। ব্রিটিশের ন্যায় তীক্ষ্ণ নাসারন্ধ্রে সরু ছিদ্র দিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলতে ফেলতে যুবক কেমন নিজের উপরেই ক্ষোভ ঝেড়ে আওড়াল, নো, 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 হোয়াট দ্য ফাক আই হ্যাভ ডান, হলি শিট। নাক সিটকাচ্ছে মুগ্ধ। পরনের সফেদ রঙা ঢিলেঢালা ট্রাউজারের সম্মুখভাগ আপাতত নাজেহাল অবস্থায় আবর্তিত। যুবকের আর ধৈর্যে কুলায়নি বসে থাকতে। সে তড়িঘড়ি করে পা নামায় বিছানা থেকে। দাঁতের চাপে ঠোঁট পিষে এক পলক নিজের দিকে দৃষ্টি ফেলে সে আবারও নাক সিটকে আওড়ায়, ইয়াক, নো হেল, কি করলাম আমি এটা, ইয়াক। নিজের কাণ্ডের প্রতি একরাশ ঘৃণা জন্মেছে রুডমানবের। তার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের গালে নিজেই দুটো কষিয়ে থাপ্পড় বসিয়ে বলতে, ঘটনা যখন ঘটারই ছিল তাহলে অন্য কাউকে দেখে ঘটাতি, শুধু শুধু ওই বান্দির মেয়েকে দেখে ঘটাতে গেলি কেন? ছি, ছি, ছি। সুদর্শন হাঁটছে। কদম টেনেছে ঘর সংলগ্ন সুইমিং পুলের দিকে। সম্মুখে কাচের স্লাইডিং দরজা। কাচের ওপাশে দৃশ্যমান বাইরের বেগতিক আবহাওয়া। রাত থেকে স্নোফল হচ্ছে, সঙ্গে বইছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। সুইমিং পুলের উপরিভাগে ছেয়ে আছে বরফের পাতলা আবরণ। যুবক ওসব স্নোফলকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে দুয়ার খুলে বাইরে বেরোলো। অতপর গটগট পায়ে এগিয়ে এসে এক ঝটকায় ঝাঁপ দিল বরফ ঠান্ডা পানির মাঝে। হাড়হিম করার শীতল পানি যুবকের ফর্সা ত্বক স্পর্শ করতেই লাল হয়ে গিয়েছে ত্বকের অনেকাংশ। অথচ মুগ্ধর কাণ্ড দেখো, অমন একটা হাড়হিম করা ঠান্ডায় সে কেমন মাথা শুদ্ধ শরীর ডুবিয়ে সাঁতরাচ্ছে। সে যেন বিশাল মাপের অ্যাথলেটিক্স। মাত্র কয়েক সেকেন্ডে পৌঁছে গেল অপর কিনারায়। পানির ঘোলাটে আবরণ গা থেকে এক প্রকার ঝেড়ে ঝুড়ে পুল থেকে মাথা তুলল মুগ্ধ। ললাট ছুঁয়ে নাকের উপরিভাগ স্পর্শ করা সিক্ত বাদামি চুলগুলো এক হাতে পিছন দিকে ঠেলে দিয়ে যুবক কেমন চিরবিরিয়ে বলল, ওইটুকুন একটা বান্দির মেয়ে আমার 30 বছরের যৌবন শেষ করে দিল। বাপ দেয়নি শৈশবে শান্তি, মেয়ে দিচ্ছে না যৌবনের শান্তি। এ পিওর জানোয়ারের বাচ্চা দুটো, উফ, ফাক অফ ম্যান। শেষটুকু আওড়ে ফের উল্টো হয়ে পানিতে শরীর ডোবায় মুগ্ধ। ধূপধাপ পায়ের গতিতে উল্টো সাঁতার কাটছে মাফিয়া মনস্টার। সেই শব্দে কেঁপে উঠছে সম্পূর্ণ পেন্টহাউসের টপ ফ্লোর। রাত 3:25। টপ ফ্লোরের সাইবার রুমে ভুলবশত ঘুমিয়ে কাত হয়েছে নাডুইন। গত রাতে কী সব ফুটেজ চেক করতে করতে বেচারা কখন যে ঘুমিয়েছে
সেই খবর তার নিজের কাছেও নেই বোধহয়। তবে তার অমন সাধের ঘুমটায় হুট করেই চির ধরল সিসিটিভি ফুটেজ থেকে ভেসে আসা ধূপধাপ শব্দে। সহসা হকচকিয়ে ওঠে অ্যাডুইন। হড়বড়িয়ে তাকায় সিসিটিভির পর্দায়। কেউ একজন অমন ভারী স্নোফলে ডুবাচ্ছে। নিভু নিভু দৃষ্টে মুখ দেখছে না অ্যাডুইন। এতে বুঝি সে নিজেও বিরক্ত হলো। তখনই তিক্ত বিরক্ততায় উঠে দাঁড়ায়। ঘুমে ঢুলু ঢুলু কদমে এগোয় কক্ষের বাইরে। সম্পূর্ণ কাচের তৈরি প্রশস্ত করিডর। কয়েক কদম হাঁটতেই টপ ফ্লোরের দুয়ার। সেথায় দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে আছেন দুইজন গার্ড। মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন তারা। তন্দ্রায় মুদো অ্যাডুইন গটগটিয়ে এগুলো তাদের পানে। পায়ের গতি রুখে কণ্ঠে একরাশ ঝাঁজ ঠেলে তখনই বলে ওঠে, রাত বাজে ৩টা। এত রাতে কার এত উত্তেজনা বেড়েছে শুনি, যার জন্য অমন বরফ পানিতে দাপড়াতে হচ্ছে? কে সাঁতরাচ্ছে পুলে? কণ্ঠে সে কি তেজ অ্যাডুইনের। জিভ খসে কথাটা বেরিয়েছে বোধহয় সেকেন্ড ৩০ হবে। এরই মধ্যে একজোড়া ভেজা কদম কেমন ব্যগ্রগতিতে এগিয়ে এলো বেচারার নিকট। তন্দ্রাচ্ছাদিত গম্ভীর মুখ অ্যাডুইনের ঘাড়ের পেশি শক্ত হাতে খামচে ধরে। বেচারাকে এক হ্যাচকা টানে স্নোফলে আচ্ছাদিত টপ ফ্লোরের মেঝেতে ছিটকে ফেলল। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় অ্যাডুইন। মুহূর্তেই তার চোখ দুটো থেকে কেটে গেল সকল তন্দ্রার ছাপ। ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হবার পূর্বেই কণ্ঠনালী বরাবর বসল এক শক্তপোক্ত হাতের হিংস্র থাবা। অ্যাডুইন কোঁকিয়ে ওঠে তৎক্ষণাৎ। দুটো ভিন্ন চোখের ভরকানো দৃষ্টি সম্মুখে ফেলবার আগেই কর্ণকুহরে ভেসে এলো মাফিয়া বিস্টের চিরবির কণ্ঠ। লুক হু ওয়াজ সুইমিং, তোর বাপ, দ্য শ্যাডো মনস্টার। ভয়ার্ত ঢোক গিলল অ্যাডুইন। সহসা ঝুঁকিয়ে নিল নজর। কণ্ঠে অপরাধিত্ব ঢেলে আওড়াল, মাফ করবেন মনস্টার, আসলে আমি মানে। বাকিটা বলার পূর্বেই বেচারা অ্যাডুইনের চোয়াল বরাবর পড়ল এক শক্ত ঘুষি। মুহূর্তেই গাল বেঁকে গেল বেচারা অ্যাডুইনের। ব্যথায় ভেঙে যাবার জোগাড় চোয়ালখানা। তবুও গম্ভীর মানব নিশ্চুপ রইলেন। পরক্ষণেই শুনতে পেলেন মাফিয়া বিস্টের হুঙ্কার, এই, আমাকে ভয় লাগে না তোদের? ভয় লাগে না আমায়? যখন না তখন আমার শান্তিতে বাগড়া দেওয়ার জন্য ওত পেতে থাকিস বাস্টার্স। একজনের জন্য ঘুমিয়ে শান্তি নেই, আরেকজন আসছে আমার ডুবানো নিয়ে প্রশ্ন তুলতে। বলি, মরার পাকনা গজিয়েছে তোদের? আমার হাতে ছিন্ন ভিন্ন না হওয়া অবধি শান্তি হবে না তোদের, তাই না? আঁতকে উঠল অ্যাডুইন। আত্মাটুকু গলার কাছে এসে দাঁড়ালো তার। ভয়ে শুকনো ঢোক গিলবার পরিস্থিতি নেই। এদিকে রুডমানব ছেড়ে দিয়েছে তার কণ্ঠা। ২ কদম সরে গিয়ে কটমট করছে সে। মাত্রাতিরিক্ত রাগে ঘাড় ডলছে অনবরত। অ্যাডুইন আর দৃষ্টে দেখছে সব। জিভ ঠেলে শুকনো অধৈর্যরা আলতো করে ভিজিয়ে নিয়ে যেই না কিছু বলতে যাবে, তার আগেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া মনস্টার কেমন হিসিয়ে আলটিমেটাম ছুঁড়ে বলল, লিসেন বাস্টার্ড, কাল থেকে ওই বান্দির মেয়েকে যথাসম্ভব আমার দৃষ্টি থেকে দূরে দূরে রাখবি। ভুলক্রমেও ও যদি আমার সামনে পড়ে, দেন আই সয়ার, আমি তোকে শুলে চড়াবো। আই রিপিট, আই উইল কিল ইউ বাস্টার্ড। ওই বান্দির মেয়ে যেন ভুলেও আমার চোখের সামনে না আসে।